সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। এই বিভাগে আমরা আপনাদের ল্যান্ড সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের ল্যান্ড সম্পর্কিত যেকোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্নটা করার সময় আপনারা আপনাদের নাম ঠিকানা লিখবেন এবং কেউ যদি মনে করেন যে নাম ঠিকানা আমার গোপন রাখা দরকার, সেই ক্ষেত্রে নাম ঠিকানা লিখে আপনি এই কথা উল্লেখ করে দিবেন যে আমি নাম প্রকাশে অনিচ্ছুক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেকে জিজ্ঞাসা করেন এই কথা যে আমি কিভাবে প্রশ্ন করব? আসলে প্রশ্ন করার জন্য অন্য কোনো কোথাও কিছু করতে হবে না। আপনাকে আমাদের কমেন্ট বক্সে শুধুমাত্র আপনি আপনার প্রশ্নটা লিখবেন। আমরা আমাদের সাধ্যের মতো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আজকে আমার সামনে ১ম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করেছেন মোহাম্মদ মালাই মিয়া সাহেব। জানতে চেয়েছেন, ভাই আমার বাবা মারা গেছেন প্রায় ২ বছর আগে। এখন আমার বাবার সব জায়গা জমি বাবার নামে দলিল আছে। আমরা ২ ভাই ৩ বোন। এখন কি বাবার জায়গা জমি আমরা ২ ভাইয়ের নামে খারিজ করা যাবে কিনা? প্লিজ একটু জানাবেন। আমি সৌদি প্রবাসী। এখন বাবার জায়গা আপনারা ২ ভাইয়ের নামে খারিজ করবেন কেন? এখানে আপনাদের বোনও তো মালিক আছে। বোনদের অংশটা দিয়ে তারপরে আপনাদের নামে বাকিটা খারিজ করতে হবে। আর যদি বোনরা আপনাদেরকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে বোনদের থেকে দলিল নিতে হবে। তখন যাই পুরোটা আপনাদের ২ ভাইয়ের নামে খারিজ করতে পারবেন। না হয় আপাতত আপনার খারিজ করতে যেটা দরকার হবে, যেহেতু ওয়ারিশান সার্টিফিকেট লাগবে। আর ওয়ারিশান সার্টিফিকেট যিনি আপনাকে দিবে উনি আপনার স্থানীয় মেম্বার চেয়ারম্যান। যার কারণে উনারা আপনাদেরকে চেনে। আপনারা যদি ওয়ারিশ হিসাবে ২ ভাইয়ের কথা বলেন, তখন অবশ্যই এই কথা আসবে যে আপনাদের তো আরো ৩ টা বোন আছে। ওদের নাম কেন এরকম লেখেন নাই? তো এইজন্য ওয়ারিশ হিসাবে আপনি খারিজ করতে গেলে আপনাদের ২ ভাইয়ের নামে খারিজ করতে পারবেন না। এই ক্ষেত্রে বোনরা যখন আপনাকে লিখিত দিয়ে দিবে দলিল করে, তখন যাই আপনারা ২ ভাইয়ের নামে খারিজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ সিফাত সাহেব, জানতে চেয়েছেন, আমার নাম মোহাম্মদ সিফাত। আমার প্রশ্ন হলো ১ একর সমান কত শতাংশ? ১ একর সমান ১০০%। প্রতি ১০০% ১ একর বলা হয় আমাদের দেশে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন রুহুল আমিন সাহেব, জানতে চেয়েছেন, স্যার আমার নাম রুহুল আমিন খান, কেন্দুয়া জেলা নেত্রকোনা। স্যার আমার প্রশ্ন হলো খতিয়ানের অজুদংশে লেখা থাকে, আপনি বিভিন্নভাবে দেখাইছেন সাইজ সংখ্যা দিয়ে দিয়ে বিভিন্নভাবে অজুদংশ লেখা থাকে। অজুদংশের সাথে শতাংশের আপনি সম্পর্ক চিন্তা করবেন। প্রতি ১০০ অজুদাংশে ১ শতাংশ। যত অজুদাংশ থাকুক, এটাকে যখন আপনি ১০০ দ্বারা ভাগ করবেন তখন আপনার এটা শতাংশ হয়ে যাবে। যদি একসাথে ৪ টা সংখ্যা থাকে আপনি দেখবেন ২ টার পরে একটা দশমিক চিন্তা করলেই এটা পরে ১ম টা শতাংশ, পরেরটা অজুদাংশ হয়ে গেছে। হুম? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো ওয়াসিম ফারাজি সাহেব। জানতে চেয়েছেন, স্যার ঘনফুট মানে কি? ঘনফুট হইল আসলে ফুটের মাপে যখন আপনি ব্যবহার করবেন, ৩ দিকের মাপ যখন হয় তখন এটা ঘনফুট হয়। যেটাকে আমরা কিউবিক ফিট বলি, সিএফটি বলি, যাই বলেন না কেন। দৈর্ঘ্য মাপবেন, প্রস্থ মাপবেন, উচ্চতা মাপবেন। এই ৩ দিক গুণ করলে যা হবে, ফুটে, ফুটে রাখি যখন এই অবস্থা করবেন তখন এটা ঘনফুট হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন গৌরচন্দ্র সাহেব, জানতে চেয়েছেন, মনে করি একটি জমির যদি চারপাশ ৮০ ফুট হয়, তাহলে জমিটি কত কাঠা হবে এবং কত শতাংশ হবে? আর যদি ৮০ লিঙ্ক হয় তাহলে কত হবে? যেহেতু চারিদিকে ৮০-৮০, এইজন্য আপনাকে ৮০ এবং ৮০ এ গুণ করতে হবে। ফুট অবস্থায় থাকলে ৮০-৮০ গুণ করলে ৬,৪০০ বর্গফুট। যেহেতু ফুটে, ফুটে গুণ করছেন এইজন্য বর্গফুট। আর এই বর্গফুটে যখন আপনি ৪৩৫.৬০ দ্বারা ভাগ করবেন তখন এটা শতাংশ হয়ে যাবে। এখানে ৮০-৮০ যদি ফুট চিন্তা করি তখন আপনার শতাংশ হবে ১৪.৬৯%। এখন এই শতাংশটাকে আপনি ১.৬৫ দ্বারা ভাগ করলে এটা কাঠা হয়ে যায়। যেহেতু ১% ১.৬৫% ১ কাঠা। এখানে আপনার হয় ৮০-৮০ যদি ফুট হয় তাহলে ৮.৯০ কাঠা হবে। এখন আপনি বলছেন যদি এই ৮০-৮০ টা লিঙ্ক হয়, লিঙ্ক হলে আপনি লিঙ্কে, লিঙ্কে যখন গুণ করবেন তখন এটা বর্গ লিঙ্ক হবে। অর্থাৎ ৬,৪০০ বর্গ লিঙ্ক। এই বর্গ লিঙ্কটা আপনি যখন ১,০০০ দ্বারা ভাগ করবেন তখন আপনার এটা শতাংশ হবে। এখানে শতাংশ হয় ৬.৪০%। এই শতাংশটাকে আমি আবার আপনি ১.৬৫ দ্বারা ভাগ করেন, তখন ৩.৮৮ কাঠা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে এরপরেও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ ফেরদৌস মোল্লা সাহেব। নামের সামনে গং লেখা থাকলে কিভাবে তা কাটাবো?
নামের সামনে গং লেখা থাকা কোনো দোষের কিছু না। গং এটা স্বাভাবিকভাবে থাকতেই পারে যখন একই খতিয়ানে, একই কাগজে, একই দলিলে বিভিন্ন জায়গায় অনেকে যখন অংশীদার থাকে, তো এই অনেক অংশীদারের ১ম যিনি থাকে অনেক সময় বারবার অনেক অংশীদারের নাম উল্লেখ না করে ১ম যিনি উনার নাম লিখে সামনে গং লিখে দেয়। এই কথার অর্থ হইল এই জমির আরো শরিক আছেন, আরো ওয়ারিশের লোকজন আরো আছে। হ্যাঁ? আরো বিভিন্ন প্রকার আছে। এইজন্য গং থাকা কোনো দোষ না। বাকি আপনি যদি চান যে আমি এই গং এটা রাখবো না, আমাদের আর গং এটার দরকার নাই। এখানে গঙের কোনো প্রশ্ন নাই। গংটা কেন আসলো? তাহলে আপনি যদি এটাকে নতুন করে খারিজ করতে যান, আর এই খারিজের ডকুমেন্ট দিয়ে আপনি যখন দেবেন, ওখানে যখন গং লেখাটা থাকবে না, তখন আপনার এই গংটা আর আসবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ এনামুল সাহেব জানতে চেয়েছেন, পিতৃসম্পত্তি বাড়ির এক সাইডে আমরা দখলে আছি, অন্য সাইডে আমার চাচা আছে। দুজনেরই রেকর্ডে নাম আছে কিন্তু চাচায় আমাদের সাইডে দখল নিতে চায়। আমাদের কি করণীয়? রেকর্ডে কি কোনো সাইট হয়? একটু জানালে উপকৃত হব। আসলে রেকর্ড চাচা আপনাদের দিকে নিতে চায়। এগুলি একটা অনেক সময় বেযৌক্তিক একটা জিনিস। যেহেতু আমাদের দেশ গ্রামে এটা প্রচলনগত হয়ে উঠে। বাড়ির যে সাইডে আমরা দরজা করলাম, গাছপালা লাগাইলাম, বসতবাড়ি আমাদের। আবার যে সাইডে চাচা বসতবাড়ি দীর্ঘদিন থেকে আছে, ঘর দরজা করছে, স্বাভাবিকভাবে উনারা ওই পাশে এই পাশে থাকে। রেকর্ডের ব্যাপারটা হলো রেকর্ডে যদি আপনারা দেখা গেছে যে রেকর্ডের সময় আলাদা, আলাদা দাগ করে নেন যে আমরা এই পাশে আছি, আমাদের এই পাশে আছি, আলাদা, আলাদা করে দেন। তখন রেকর্ড সম্পূর্ণটা উল্লেখ করে আপনাদেরকে আলাদা, আলাদা সেট করে দিবে। আর যদি পুরা জমিটাকে আপনি একটা দাগে এখনো রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু রেকর্ডে এই কথা স্বাভাবিকভাবে উল্লেখ থাকে না যে অমুক এই অংশের মালিক, অমুক এই অংশের মালিক। এই রেকর্ডের সময় আপনাদের উচিত হবে আপনারা আপনাদের জায়গাটুকুকে আলাদা রেকর্ড করা। অর্থাৎ যৌথ রেকর্ড না রাখা। যৌথ রেকর্ড রাখলে কিন্তু রেকর্ডে এই কথা উল্লেখ থাকবে না কে কোন অংশের মালিক। স্বাভাবিকভাবে পুরা দাগে ১০% আছে, আপনি ৫% এর মালিক, আপনার চাচা ৫% এর মালিক, এরকম থাকবে। কিন্তু ৫% কোন অংশে কিভাবে নিছে এটা কিন্তু ওখানে ডিটেইলস থাকবে না। যার কারণে আপনি রেকর্ডে যদি আলাদাভাবে করাইয়া নেন আলাদা হবে। আর এখন যেভাবে আছেন এটা সাময়িকভাবে গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। আপনারা যদি সামাজিকভাবে বিচার চান যে আমরা আমাদের জায়গায় আছি, চাচা চাচার জায়গায় আছি। এখন কোন কারণে চাচা কেন আমাদের এদিকে চায়। বাকি আপনার ডিটেইলস সমস্যাগুলো তো আমরা জানি না। যদি রাস্তা নিয়ে সমস্যা হয়, উনার রাস্তা কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন না। উনি হয়তো ব্যাক সাইডে, আপনারা হয়তো সামনের সাইডে। এই অবস্থায় উনার রাস্তা থেকে শুরু করে অন্যান্য সুবিধা কিন্তু দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পত্রটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।